আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের নতুন সাবজেক্ট, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। গত তিনটা ভিডিওতে আমরা তামাদি আইনটা দেখেছি। তো আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যে ছোট ছোট আইন যেগুলো আমরা পড়ে যাচ্ছি, এগুলো আপনি সবসময় রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ যখন আমরা বড় সাবজেক্টগুলো পড়বো, তখন কিন্তু ছোট সাবজেক্টগুলো পড়ার আপনি টাইম পাবেন না। আর যেহেতু মোটামুটি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথেও তামাদি আইনের অনুচ্ছেদগুলো জড়িত আছে, তো দুইটাকেই বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। তো টোটাল আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনটাই মোটামুটি তিনটা অথবা চারটা ক্লাসে শেষ করব। পিডিএফটা অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখার চেষ্টা করবেন। তো আজকে আমরা বেসিক জিনিসটা আলোচনা করার চেষ্টা করব, এবং 1 থেকে 12 পর্যন্ত যে সেকশনগুলো আছে এগুলোর মূল জিনিসটা বোঝার কিন্তু চেষ্টা করব। আর এখানে যেহেতু আমাদের বেশি সেকশন নাই, মাত্র 57টা সেকশন আছে, তো এই জন্য আপনি যদি একটু সময় দেন, এখান থেকে 10 মার্ক পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা যেটা হয়, 5 মার্ক তো আপনি পড়ে কমপ্লিট করতে পারেন, বাকি 5 মার্ক একটু বিশ্লেষণ ধর্মী হয়। তো ওই 5 মার্কের জন্য একটু আইনটারে আপনারা বুঝতে হবে বইয়ের ভাষার বাইরে, তখনই গিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন, না হলে কিন্তু সম্ভব না। তো যাই হোক, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো বুঝতেই পারতেছেন যে এখানে নির্দিষ্ট কিছু দেওয়ার কথা বলতেছে। আর এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আইনটা আমাদের কার্যকরের তারিখটা মনে রাখবো, মাঝে মধ্যে পরীক্ষায় আসে, জাস্ট একবার পড়ে রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, 1 মে 1877 সাল থেকে কার্যকর। তো এই আইনটার কিছু ভিত্তি আছে। আইনটার ভিতরে যাওয়ার আগে আমাদেরকে বেসিক কিছু তথ্য জানতে হবে। পূর্বে যেটা ছিল, এই যে 1877 সালের পূর্বে আমরা জানি আমাদের একটা আইন আছে, যাকে আমরা বলি যে চুক্তি আইন 1872 এলএলবি জীবনে, যেটা আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ছিল। তো ওই আইনের সহজ ভাষা ছিল, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রকার চুক্তিভঙ্গ হইতো, কারোর সাথে চুক্তি করতেন, কাজ না করতেন, আদালতে উনি মামলা করলে দিন শেষে আপনি ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যেতেন, মানে টাকা পয়সা ক্ষতিপূরণ দিতেন, সব সমস্যা সমাধান হয়ে যাইত। তাহলে 1877 সালের পূর্ব পর্যন্ত আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, একটাই প্রতিকার ছিল, ক্ষতিপূরণ বা কম্পনসেশন, ড্যামেজ, টাকা পয়সা দেওয়া। তো বাস্তবে দেখা গেল যে আসলে এইটা দ্বারা সবকিছু প্রতিকার হয় না। অনেক ক্ষেত্রে আপনি যে জিনিসটা চুক্তি করছেন কারোর সাথে, ওই জিনিসটাই দরকার, তো ওইটা দেওয়ার মতো কোনো আইন ছিল না। তো এই জন্যই এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্ভব। তাহলে এখান থেকে প্রথম আমাদের এমসিকিউ যেটা মনে রাখতে হবে, যে যদি আপনার চলে আসে যে নিচের কোনটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রকৃতি, বা সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইনের উপর প্রতিষ্ঠিত, বা সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলো কোথা থেকে, তো মূলত এটা হচ্ছে যে আমাদের, যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের ল অব ইকুইটি থেকে এসেছে। তো এই জন্য আমরা বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত প্রতিকার, এগুলাকে বলি যে আমরা ইকুইটেবল রিলিফ। এখন এই ইকুইটি বা সমতা জিনিসটা যদি আমরা না বুঝি, আসলে বাংলা বা ইংরেজি যেটাই বুঝি, মূলত কিন্তু কাজে আসবে না। যেমন ধরেন যে আমরা যদি বলি, আপনি বাসার মধ্যে আপনারা 3 ভাই, এখন আপনার 500 টাকা দরকার, আপনি একটা ভালো একটা যে কোনো একটা জিনিস কিনবেন আপনার পছন্দের। আপনার আরেক ভাই আছে, তার দরকার 300 টাকা, আরেকজনের দরকার তার 1000 টাকা, 3 ভাইয়ের 3 রকম দরকার। এখন আপনার বাবা যদি সমান সমান সবাইকে দেয়, মানে আপনারও 500 দিল, যে ভাইয়ের 300 দরকার তারও 500 দিল, যার 1000 দরকার তারও 500 দিল, তাইলে কিন্তু কোনো লাভ হইল না। আপনার চাহিদা মিটলো, এই ভাইয়ের চাহিদার অতিরিক্ত সে পাইলো, আর এই ব্যক্তির চাহিদা পূরণ হচ্ছে না। তাইলে এটা ইকুয়ালিটি হইতে পারে, কিন্তু ইকুইটির মধ্যে এটা আসবে না। ইকুইটি হচ্ছে যার যতটুকু দরকার আপনি তারে ততটুকু দেন। মানে আপনার 500 দরকার, আপনারে 500, আপনার ভাইয়ের 300 দরকার, তারে 300, এর 1000 দরকার, এর 1000 দিব। এইটা হচ্ছে আমাদের টোটাল এই আইনের সারমর্ম। ইকুইটেবল রিলিফ মানে হচ্ছে আপনার যাকে যতটুকু দরকার আপনি তাকে ততটুকুই দিবেন, দরকার না হলে তাকে আপনি দিবেন না। এটা হচ্ছে আমাদের এই আইনের প্রিন্সিপাল। তাহলে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি এমসিকিউ আসে আমাদের যে এটা কোন প্রকারের রিলিফ, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইটেবল রিলিফ। আসছে কোথার থেকে? এটারে বলি যে আমরা ল অফ ইকুইটি থেকে এসেছে। এই আইনে প্রতিকার পাইতে গেলে আপনারা কিছু শর্ত পালন করতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে আপনাকে ক্লিন হ্যান্ড নিয়ে আসছেন কিনা এটা আগে আদালত দেখবে। আপনি তো একটা প্রতিকার মামলা দায়ের করলেন,
এখন ওই জন্য আপনি মামলা দায়ের করার পূর্বে আপনি নিজেই যদি কোনো ক্ষতি করেন, যেমন ধরেন যে আপনি জবরদখল করে একটা সম্পত্তির মালিকানায় আছেন, আদালতের কাছে গিয়ে আপনি ডিক্লারেশন চাচ্ছেন। এখন আপনি অন্যায় করে সম্পত্তি দখলে আছেন, একটা অপরাধ করছেন, তো আদালতে যদি ডিক্লারেশন যান, আদালত বলবে যে আপনি ক্লিন হ্যান্ডে আসেন নাই, আপনি তো জবরদখলকারী, আপনাকে আমরা প্রতিকার দিব না, ল অফ ইকুইটি এটা সাপোর্ট করে না। 2 নম্বরটা যেটা, এই আইনের অধীনে কোনো প্রতিকার দিতে গেলে আদালত দেখবে যে আপনার এটা ন্যায়সঙ্গত এবং উপযুক্ত কিনা, আপনি যে যে চুক্তি মোতাবেক কাজটা করতে চাচ্ছেন এটা আসলে ন্যায়সঙ্গত কিনা। আর তৃতীয় হচ্ছে উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত থাকতেছে কিনা, মানে কোনো এক পক্ষ অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত যদি হয় আদালত প্রতিকার দিবে না। তাহলে এই কয়েকটা শব্দ আমরা মনে রাখবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ল অব ইকুইটি থেকে এসেছে। এখানে প্রতিটা প্রতিকারই হচ্ছে আমাদের ইকুইটেবল রিলিফ। আর এই আইনটা কার্যকর হয় 1877 সালের 1 মে থেকে। এখান থেকে আপনার একটা এমসিকিউ থাকতে পারে বিশ্লেষণধর্মী, এখন কিভাবে থাকবে সেটা তো আর আমরা বলতে পারবো না। আর এই আইনটাকে ওই জন্য আরো যদি একটু বিশ্লেষণ করি, বলে যে এটা ইকুইটি, জাস্টিস এবং গুড কনসার্নস নীতি মেনে চলে, মানে যাতে আপনার কোনো ক্ষতি না হয় আর আপনিও যাতে কারো ক্ষতি না করেন, ওই সমতার নীতি এটা মেনে চলে। তো এইটা হচ্ছে আমাদের এই আইনের যদি আমরা বলি মূল প্রারম্ভিক সূচনা। আর এই আইনটা যখন আপনি পড়তে যাবেন, কয়েকটা ইংরেজি শব্দ আপনারা মনে রাখতে হবে যেগুলো প্রতিদিন আদালতে ব্যবহৃত হয়, বাস্তবে দেওয়ানি আইনজীবী হইলেও আপনার এগুলো প্রতিদিনই কাজে আসবে। এখন এমসিকিউ পরীক্ষায় মাঝে মাঝে ইংরেজি জায়গায় বাংলা দেয়, বাংলার জায়গায় ইংরেজি দেয়, তো এর জন্য এই কয়টা শব্দ আপনাকে একটু মনে রাখতে হবে। আর এই আইনের মধ্যে যদি আমরা ইকুইটেবল রিলিফগুলো যখন খুঁজতে যাব, বলতেছে যে আমি ইকুইটেবল রিলিফটা 2 ভাবে দিই। একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ, মানে স্পেসিফিক পারফরমেন্স দিয়ে দিব। আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, মানে একটা ঘটনা ঘটার পূর্বেই যাতে আপনাকে সাবধান করে দেয় যে কাজটা করা যাবে না। যেমন এই আইনের মধ্যে আমরা আগামী ক্লাসগুলোতে বা আজকেও যেটা পড়বো, 1 নম্বর হচ্ছে যে আমরা সম্পত্তির দখল উদ্ধার করতে পারবো, তার মানে রিকভারি অফ পজেশন, এই শব্দটা মনে রাখবেন। 2 নম্বরে হচ্ছে যে আমরা চুক্তি প্রবল করাইতে পারবো, মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করাইতে পারবো। 3 নম্বরে হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, তার মানে যে কোনো দলিলে ভুল হইলে আমরা এটা সংশোধন করতে পারবো। এরপরে রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ করতে পারবো। ইংরেজিটা কিন্তু একটু মনে রাখবেন, কোট আনকোট মাঝে মধ্যে ইংরেজিটা দেয়। এরপরে যেটা হচ্ছে, যেটা আমরা বাংলায় বলি দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা আমরা এখানে পাবো। এরপরে ডিক্লারেটরি ডিক্রি আমরা এখানে পাবো, আরেকটা পাবো অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে তত্ত্বাবধায়ক নিয়োগ। এই টোটাল 7টাই হচ্ছে আমাদের, যদি আমরা বলি স্পেসিফিক রিলিফ। আর প্রিভেন্টিভ রিলিফ হচ্ছে আমাদের ইনজাংশন, সেটা টেম্পারারি হইতে পারে আর সেটা পার্মানেন্ট হইতে পারে। আর পার্মানেন্ট যখন আদালত দিবে, তো পার্মানেন্টের ভিতরে এক বিশেষ প্রজাতি আছে যেটা আমরা বলি যে ম্যান্ডাটরি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল সারমর্ম। এখন আপনার যে দায়িত্বটা হবে, আপনি গড়ে মুখস্থ না করে এগুলা একটা একটা করে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, যে দখল উদ্ধার মামলার ক্ষেত্রে কি ঘটবে, কি কন্ডিশন, চুক্তি প্রবলে কি কন্ডিশন, দলিল সংশোধনে কি কন্ডিশন, দলিল বাতিলে কি কন্ডিশন, এগুলা আপনার নিজের ভাষায় নিজে একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে বইয়ের ভাষায় যাবেন, তাইলে দেখবেন যে আপনার জন্য সহজ হবে। আপনি বইয়ের সেকশন বাই সেকশন পড়ে এটা আপনি জীবনেও বুঝতে পারবেন না, ম্যাক্সিমাম 10-এর মধ্যে 5 পাবেন, বাকি 5 আপনি অ্যান্সার করতেই পারবেন না, কারণ বিশ্লেষণ ধর্মী থাকবে। তো যাই হোক, আমরা চলে আসি তাহলে আমাদের মূল আইনের মধ্যে। এখন এই আইনটা আমরা প্রথমেই বলছি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কার্যকরের তারিখটা, তাই কার্যকরের তারিখটা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে যে আমাদের 1 মে 1877 সালে কার্যকর হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন এই আইনের ভিতরে যে ডেফিনেশনগুলো আছে, বাস্তবে এগুলো পরীক্ষায় আপনার আসবে না, আপনার দরকার নেই। তবে আইনটা যেহেতু বিশ্লেষণধর্মী, কিছু শব্দ বারবারই আপনি পাবেন। যেমন আমরা যখন ওই চুক্তি পাওয়ালের ক্ষেত্রে বলবো যে আপনার অব্লিগেশন আছে, আপনি ফুলফিল করতে হবে। এখন অব্লিগেশন যদি আপনি না বুঝেন তাইলে তো কোনো লাভ নাই। তো এখানে সংক্ষেপে শুধু 4টা শব্দ আছে, এগুলা পরীক্ষায় আসবে না, কিন্তু আইনটা বোঝার জন্য আপনার লাগবে। অব্লিগেশন মানে হচ্ছে, মানে বাধ্যবাধকতা, মানে হচ্ছে যে কাজটা আইনগতভাবে লিগালি আপনি করতে বাধ্য কিন্তু আপনি করতেছেন না, তো ওইটা হচ্ছে, মানে যেই জিনিসটা আমি আপনাদের দ্বারা আইনগতভাবে বাধ্য করাইতে পারবো, ওইটা হচ্ছে অব্লিগেশন। এরপরে ট্রাস্ট এবং ট্রাস্টি। তো নর্মালি আমরা চিন্তা করি যে কারোর সাথে কোনো চুক্তি করে কিছু দিলেই মনে হয় কি হবে, এটা একটা বিশ্বস্ততা হবে, এটা একটা ওসি হবে, ট্রাস্ট হবে।
তো এই সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে যে আমরা এই আইনের ভিতরে যেখানেই ট্রাস্ট শব্দ পাবেন, এটার বলতে এক্সপ্রেসলি, ইমপ্লাইডলি বা কনস্ট্রাকটিভ যে কোনো জিনিস বোঝাবে। কেমন? যেমন ধরেন যে আপনি যে বাসায় আছেন বা আপনি যে মেসে আছেন, পাশের বাড়ির মালিক বাসায় যাচ্ছে, আপনার কাছে কিছু রেখে গেল যে ভাই এটা কয়দিন রাখেন, আমি আসে আপনার কাছ থেকে নিব। তো সে আপনাকে বিশ্বাস করে জিনিসটা রাখলো, তার মানে আপনি হচ্ছেন তার ট্রাস্টি। এখন সে আসার পরে জিনিসটা যদি না দেন, সে কি করতে পারবে? তো এই আইনের অধীনে তার প্রতিকার আছে। তো এরকম বলতেছে যে আপনাদের প্রকাশ্যভাবে দেখ, ইঙ্গিতবহভাবে দেখ, অথবা আপনি ধরে নেন যে আপনাকে সে ট্রাস্টি করে জিনিসটা রেখে গেছে, তাহলে একদম প্রকাশ্য চুক্তিরূপে হইতে পারে, অথবা ইঙ্গিতবাহী হইতে পারে, অথবা আপনি ধরে নিতে পারেন। এই তিন প্রকারের যেই কোনো এক প্রকারে যদি আপনার কাছে কেউ কোনো জিনিস রাখে, কোনো মালিকানায় থাকে, ওইটা ট্রাস্টের অন্তর্ভুক্ত হবে, আর যে ব্যক্তির কাছে থাকবে সে ট্রাস্টি হবে। এই শব্দগুলো আবারও বলতেছি, যেগুলো পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো জাস্ট আইনটারে বোঝার জন্য আপনার লাগবে। আরেকটা আমরা পাবো সেটেলমেন্ট। তো নর্মালি যদি আপনি দলিলপত্র লিখেন, সেখানে একটা শব্দ পাবেন সেটেলমেন্ট। এর মানেটা হচ্ছে যে কোনো মুভেবল হোক বা ইমুভেবল প্রপার্টি হোক, এই সম্পত্তিটার ধারাবাহিক অধিকার বা সত্ত্ব নির্ধারণ করা। যেমন আপনার বাবা মারা যাওয়ার আগে কি করছে, হয়তো তার সম্পত্তিটা কিভাবে বন্টন বাটোয়ারা হয়ে যাবে, কাকে কোনটা দিবে, সে এইরকম একটা পারিবারিক সেটেলমেন্ট করে গেছে। তাইলে পারিবারিক সেটেলমেন্ট মানে কি? বলতে পারি যে আমরা বাটোয়ারা করে গেছে। তো এইরকম সেটেলমেন্ট যেখানে শব্দটা পাবেন, এই সেটেলমেন্ট হচ্ছে সম্পত্তির অধিকারটা নির্ধারণ করে দিয়ে গেছে যে এটা এ পাবে, এটা এই পাবে, এটা এই পাবে। তো এই আইনের মধ্যে সেটেলমেন্ট বলতে আমরা ওই জিনিসটাকে বুঝবো। তাহলে এই চারটা শব্দই বারবার আপনি পাবেন। আশা করি বুঝতে পারছেন যে অব্লিগেশন বা বাধ্যবাধকতা হচ্ছে যেটা আপনি আপনার বিরুদ্ধে কেউ আইনগতভাবে বলবৎ করতে পারবে, আপনার একটা বাধ্যবাধকতা আছে কাজটা করতে, সেটাই হচ্ছে অব্লিগেশন। আর ট্রাস্ট হচ্ছে এমন একটা জিনিস, প্রকাশ্যরূপে কেউ দেখ, ইঙ্গিতবাহী হোক, অথবা যেটা কনস্ট্রাকটিভ বা ধরে নেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের ট্রাস্ট। আর যার কাছে থাকবে সে হচ্ছে ট্রাস্টি। আর সেটেলমেন্ট হচ্ছে যে পারিবারিক সম্পত্তির বন্টন বাটোয়ারাটা, এটাই। এখন চলে আসি যে যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। 1 নাম্বার থেকে শুরু হচ্ছে আমাদের সেকশন নাম্বার 4। এই যে আমরা এতক্ষণ বললাম এসআর অ্যাক্ট, তো 4 বলতেছে যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা কয়েকটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 1 নাম্বার, যে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নয় তার জন্য স্পেসিফিক রিলিফ দিবে না। এখন এটা এক লাইনের পড়া। এখন আপনি বলবেন যে ভাই এগ্রিমেন্ট কাকে বলে, কন্ট্রাক্ট কাকে বলে? তো এগুলোর জন্য আপনাকে চুক্তি আইন পড়তে হবে। চুক্তি আইন যদি আপনি নাও পড়েন, এ আর বি, বিয়ের শাদী অনেকেই করেছেন বা অনেকেই করবেন, তো বরপক্ষ আসে কি করে, কন্যা পক্ষকে বিয়ের দিন কি করে, অফার করে দুইজন সাক্ষী সহ, যে ছেলের নাম এটা এত টাকা মোহরানায় অফার করছে, মেয়ে রাজি আছে কিনা। তার মানে এক পক্ষ অফার করলো, অপর পক্ষ সেটা কি করলো, সেটা অ্যাকসেপ্ট করলো। তো চুক্তির মধ্যেও কি থাকবে, এক পক্ষ অফার করবে, অপর পক্ষ সেটা অ্যাকসেপ্ট করবে। তো এইটা করার ফলে আমরা বলবো যে প্রমিস হইল। ওই প্রমিসের মধ্যে যদি কোনো প্রকার টাকা পয়সা থাকে, কনসিডারেশন থাকে, তখন বলবো যে আমরা একটা এগ্রিমেন্ট হইল। আর ওই এগ্রিমেন্টটা যদি আইনগতভাবে লিগালি আমরা বলবৎ করতে পারি, তাইলে চুক্তি বা কন্ট্রাক্ট হবে। তাহলে একটা চুক্তি কিভাবে হচ্ছে, এক পক্ষ অফার করবে, অপর পক্ষ গ্রহণ করবে, এর ভিতরে একটা মূল্য বা কনসিডারেশন থাকবে, তখন আমরা বলবো যে এটা এগ্রিমেন্ট হইল। আর এগ্রিমেন্টটা যদি আইনগত বলবৎযোগ্য হয় তাহলে চুক্তি হবে। যেমন ধরেন যে আপনি কি করলেন, কারোর সাথে কেউ চুক্তি করলো যে করিম সাহেবরে গুলি করে হত্যা করবে, তো এটা এগ্রিমেন্ট হইতে পারে, এটা আইনগত বলবৎযোগ্য না, তার মানে এটা চুক্তি হবে না। আপনি অবৈধ পন্থায় কারোর সাথে কোনো টাকা পয়সা দিলেন, খারাপ কাজ, অবৈধ কাজ, ইল্লিগাল কাজ করার জন্য, তো এটা এগ্রিমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ, এটা চুক্তি হবে না, কারণ আপনার পারপাসটা তো ইল্লিগাল। তো এই জন্য প্রথমেই বলতেছে যে যেইটা আপনার এগ্রিমেন্ট পর্যন্ত হয়েছে, চুক্তি হয় নাই, তো ওইটার বিপরীতে কোনো সুনির্দিষ্ট প্রতিকার নাই। তাহলে আশা করি প্রথমটা বুঝছেন যে যদি চুক্তি না হয় তাইলে সুনির্দিষ্ট প্রতিকার নাই, চুক্তি হওয়ার যোগ্য হইতে হবে, এগ্রিমেন্ট পর্যন্ত হইলে চলবে না। 2 নম্বরে যেটা বলতেছে যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ধরলাম যে একটা চুক্তি প্রবলের মামলা করছেন, এখন মামলাটা খারিজ হয়ে গেছে, অথবা আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যাবেন না, অন্য আইনে প্রতিকার পাবেন কিনা। তো 2 নাম্বারটা বলতেছে যদি আপনি চুক্তি আইন অনুযায়ী কোনো প্রতিকার যদি আপনি পান, তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো সমস্যা নাই, আপনি নিতে পারেন।
ধরেন যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা করে একটা প্রতিকার পাইতে পারেন, আপনার মনে হচ্ছে যে না আপনি চুক্তি আইন মোতাবেক কি করবেন, আপনি ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট থাকবেন, তো এই আইন বলতেছে নেন, আমার কোনো সমস্যা নেই। তার মানে যেখানে আপনি সুনির্দিষ্ট প্রতিকার পাবেন সেইটা না নিয়ে যদি অন্য কোনো আইনে প্রতিকার নেন তাতে এই আইনের কোনো সমস্যা নেই। আর 3 নম্বর বলতেছে আমাদের রেজিস্ট্রেশন আইন যেটা আছে 1908 সালের, এই আইনের দলিলপত্রের উপর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো প্রভাব নাই। তো এই হচ্ছে আমাদের তিনটা, যে কোনো একটা আপনার অপশনে থাকতে পারে যে নিচের কোনটার ক্ষেত্রে সত্য বা কোনটা মিথ্যা, বা সুনির্দিষ্ট প্রতিকার আইন কোথায় প্রযোজ্য হয় কোথায় প্রযোজ্য হয় না, এইরকম একটা এমসিকিউ থাকতে পারে। তাহলে আমরা 3 লাইনে কি বুঝলাম? যদি কোনো একটা এগ্রিমেন্ট সেটা যদি চুক্তি না হইতে পারে তার বিপরীতে কোনো প্রতিকার পাবো না সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর কেউ যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাইরে অন্য কোনো আইনে অন্য কোনো জায়গায় যদি কোনো প্রতিকার পায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো সমস্যা নেই। আর রেজিস্ট্রেশন আইনের যে দলিলপত্রগুলো আছে এগুলোর উপর সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো প্রভাব নাই, মানে এটা কোনোভাবে ওই আইনগুলোকে প্রভাবিত করবে না। তো এই তিনটা নিজের ভাষায় নিজের মতো করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এরপরে চলে আসি 5 নাম্বারটা। এই 5 নাম্বার সেকশনটা আপনি একদম লাল কালিতে রাখেন, এটা আপনার লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, এমসিকিউ সব জায়গায় লাগবে। মাঝে মধ্যে আপনার লিখিততে এটাও আপনার 3 মার্কের একটা প্রশ্ন দিয়ে দেয়। তো কিছুই না, আপনি যদি জাস্ট আইনের নামটাকে সুন্দর করে লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সেকশন নাম্বার 5, নিম্ন 5 প্রকার ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়, সুন্দর করে 5টা লাইন লিখে 5টা উদাহরণ যদি দিয়ে দিতে পারেন আপনার হয়ে গেল, আপনি টোটাল মার্কটাই পাইলেন। কোনো গাইড বইও পড়ার দরকার নাই, কিছু পড়ার দরকার নেই। তাহলে সেকশন নাম্বার 5 বলতেছে যে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি প্রকারে দেওয়া হয়, বলতেছে যে 5 প্রকারে প্রতিকারগুলা দেয়। 1 নাম্বারটা কিভাবে মনে রাখবেন, বইয়ের ভাষা লিখতে হবে এমন না, আপনার নিজের ভাষা লিখলেই চলবে। যে আদালত কি করে, যে কোনো সম্পত্তির দখল গ্রহণ করে এবং যিনি ওই সম্পত্তির প্রকৃত দাবিদার তার বরাবর অর্পণ করে দেয়। তাহলে 1 নাম্বারটা আমরা নিজের ভাষা কিভাবে বুঝবো? 1 নম্বর প্রতিকার হচ্ছে, যেমন আপনি বাস্তবে চিন্তা করেন, আপনি একটা দখল উদ্ধারের মামলা করলেন, তো আদালত কি করবে? যদি আপনার পক্ষে ডিক্রি আসে, ডিক্রি জারি করাবে, ওই সম্পত্তিটা আদালত দখল গ্রহণ করে আপনার নামে দিয়ে দিবে, আপনাদের দখল বুঝায় দিবে। তো ওই কথাটাই তো 1 নম্বর প্রতিকার, যে যেই সম্পত্তির আপনি দাবিদার আদালত সেটা দখল গ্রহণ করবে এবং আপনাকে দখলটা ফেরত দিবে। নিজের ভাষায় নিজের মতো করে আপনি লিখতে পারেন। 2 নম্বরটা যেটা, যেই কাজ করতে আপনি আইনগতভাবে বাধ্য, মানে যেখানে আপনার বাধ্যবাধকতা আছে, অব্লিগেশন আছে, আপনি যদি ওই কাজটা না করেন তাইলে আদালত আপনারে বাধ্য করবে ওই কাজটা করতে। যেমন আপনি কারোর সাথে চুক্তি করছেন জমি বিক্রি করবেন, এখন করতেছেন না, চুক্তি বলতেছে আপনি করতে বাধ্য, তো ওই ব্যক্তি যদি আদালতে যায়, আদালত কি করবে? আপনারা বাধ্য করবে, বলবে যে ভাই আপনার তো একটা অব্লিগেশন আছে, আপনি একটা চুক্তি করছেন, অতএব জমি বিক্রি করতে হবে। তার মানে যেই কাজ করার ব্যাপারে আপনার বাধ্যবাধকতা আছে, আপনি যদি না করেন আদালত আপনারে বাধ্য করবে। এরপরে হচ্ছে যেই কাজ থেকে বিরত থাকতে আপনি বাধ্য। একজন শান্তিপূর্ণ তার সম্পত্তির দখলে আছে, আপনি অযথা তার এখানে দুষ্টামি করতেছেন, হয়রানি করতেছেন, বারবার ডিস্টার্ব করতেছেন, সে যদি ইনজাংশনের মামলা করে, আদালত তখন আপনারে বলবো যে ভাই আইনগতভাবে আপনি তারে ডিস্টার্ব করা থেকে বিরত থাকতে বাধ্য, আপনি অবশ্যই বাধ্য, আপনি তারে ডিস্টার্ব করতে পারবেন না। যদি করেন আদালত আপনারে বাধ্য করবে যে আপনি ডিস্টার্ব করতে পারবেন না, আপনার প্রতি ইনজাংশন আরোপিত হবে। এরপরে 4 নম্বরটা যেটা, সেটা হচ্ছে কোনো প্রকার কম্পনসেশন ছাড়া আপনার কোনো অধিকার আদালত নির্ধারণ করবে, নির্ধারণ করে সেই অধিকারটা ডিক্লার করবে। এটার মধ্যে কেমন হয়? আর সর্বশেষ যদি আমরা দেখি রিসিভার নিয়োগ করা, তো এই 5টার মধ্যে টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ধরেন যে 8 থেকে 11 পর্যন্ত চলে আসবে আপনার এইটা সম্পত্তির দখল উদ্ধার। এরপরে 12 থেকে আপনার 30 পর্যন্ত চলে যাবে স্পেসিফিক পারফরমেন্স, এটা আপনি এখানে লিখে নেবেন। এরপরে যেটা করতে আপনি যেখান থেকে বিরত থাকতে বাধ্য আপনি যদি না থাকেন, 52 থেকে 57 আমাদের ইনজাংশনটা আসবে। তো এইভাবে আপনি এই 5 নাম্বারের মধ্যেই টোটাল আইনটাকে নিয়ে আসতে পারবেন। আর এইটা আমাদের 31 থেকে নিয়ে আপনার এই যে 43 পর্যন্ত আসবে আপনার কম্পনসেশন ছাড়া আদালত আপনার অধিকার নির্ধারণ করে ডিক্লার করবে। আর 44 হচ্ছে যে আপনার রিসিভার। তাহলে 5 নাম্বার ধারা শুধু 5 নাম্বার ধারা না, টোটাল 57টা সেকশনের আপনার কন্ট্রোল ক্ষমতা। তো আপনার যদি মনে না থাকে এই 5 নাম্বার সেকশনটার উপর একটু সময় দেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, একবার প্রতিকারগুলা লিখেন, সেকশন নাম্বারগুলা সাইডে লিখেন,
এক দুইবার আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে টোটাল আইনটা আপনার আয়ত্তে চলে আসছে। এরপরে চলে আসি আমরা 6 নাম্বারটা। তো যদিও 6 নাম্বারটা একটা ডেফিনেশন দেয়, আর কিছুই কিন্তু না। তো এটা বলে যে প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে। তো নর্মালি যেটা হচ্ছে যে এখানে জাস্ট একটা বলতেছে যে সেকশন 5 ক্লজ সি, তার মানে এইখানে আমাদের যে জিনিসটা বলতেছে যে কাজ থেকে আপনি বিরত থাকতে বাধ্য, যদি বিরত না থাকেন তাইলে আদালত আপনারা কি করবে, বাধ্য করবে। তো সেটা হচ্ছে আমাদের ইনজাংশন। তার মানে প্রিভেন্টিভ রিলিফের অপর নাম হচ্ছে কি, ইনজাংশন। তো মাঝে মধ্যে আমরা 52 নাম্বার সেকশনটা যখন পড়বো আগামী ক্লাসগুলাতে, 52তে বলতেছে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়, বলতেছে যে ইনজাংশন দিয়ে দেওয়া হয়। তার মানে যেই কাজটার ব্যাপারে আপনি বিরত থাকতে বাধ্য, ওইটাই হচ্ছে আপনার প্রিভেন্টিভ রিলিফ, যাতে আপনি অপরের ক্ষতি না করেন। এরপরে 7 নাম্বারে যেটা বলতেছে, মাঝে মধ্যে কোট আনকোট এটা আপনার চলে আসে যে আসলে পেনাল ল এর ক্ষেত্রে, মানে ফৌজদারি মামলায়, ক্রিমিনাল মামলায় সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হয় না। মানে কেউ আপনার একটা ডান কানে একটা থাপ্পড় মারছে, বিপরীতে তার ডান কানে থাপ্পড় মারতে পারবেন না। কেউ আপনার বাইরে গুলি করে মারছে, আপনিও তারে গুলি করে মারতে পারবেন না। তার মানেটা কি হচ্ছে, আপনি যেটা চাচ্ছেন সেটা ফৌজদারি মামলায় সম্ভব না, শুধু দেওয়ানি মামলায় সম্ভব। তো এই আমরা পড়লাম একটা পার্ট। এখানে 7টা সেকশন ছিল, গুরুত্বপূর্ণ শুধু আমাদের যদি আমরা বলি একটাই, যদি কোনোটা আপনি নাও পড়েন, যদি 5 নাম্বার সেকশনটাই পড়েন আপনার জন্য যথেষ্ট। তারপরেও যেহেতু এখন আমাদের সময় আছে, আমরা বিশ্লেষণধর্মী পড়তে চাচ্ছি, 7টা সেকশনই পড়বেন। আর একবার যদি আমরা একটু ডিকেপ করে দেওয়ার চেষ্টা করি, 1 নাম্বার সেকশনে এখান থেকে শুধু কোমেন্সমেন্টটা মনে রাখবেন যে কত তারিখে কার্যকর হইল, 1 মে। 2 নাম্বারটা আমাদের ওমিট করা আছে, ওইটা দরকার নাই। 3 নাম্বারের ডেফিনেশনগুলা মুখস্থ করার কোনো কাজ নাই, জাস্ট একটু বোঝার জন্য আমরা পড়াইছি, না হলে ডেফিনেশন আপনার বাদ। এরপরে আমরা 4 নাম্বারটা যাব, এটাও জাস্ট আপনি 1-2বার পড়ার চেষ্টা করবেন। এটা নর্মালি পরীক্ষায় খুব রেয়ার ক্ষেত্রে আসে, অতটা বেশি কিন্তু আসে না। তারপরে আপনি একটু স্মরণ করার চেষ্টা করবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি আমরা প্রয়োগ করতে চাই, অবশ্যই চুক্তি হইতে হবে। কোনো জিনিস চুক্তি না হইলে তার সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া সম্ভব না। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাইরে যদি কেউ কোনো প্রতিকার পায়, এই আইনের কোনো সমস্যা নাই। আর রেজিস্ট্রেশন আইনের উপর সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো প্রভাব নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5 নাম্বারটা, এটা এখন থেকে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতির মতো করে নিজের একটা শর্ট হ্যান্ড নোট করে ফেলান, 3-4-5 লাইনের। আইনের নামটা লিখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন সেকশন 5, 5 প্রকার ভাবে প্রতিকার দেওয়া হয়। সুন্দর করে আপনার নিজের ভাষায় লিখেন, কোনো গাইড বইয়ের দরকার নেই। যে আদালত কোনো সম্পত্তির দখল গ্রহণ করে, প্রকৃত দাবিদার যিনি তার বরাবর হস্তান্তর করে। 2 নাম্বারে, যে কাজ করতে কোনো ব্যক্তি বাধ্য, তার বাধ্যবাধকতা আছে, সে যদি না করে আদালত তাকে বাধ্য করবে। যে কাজ থেকে ব্যক্তি বিরত থাকতে বাধ্য, যদি বিরত না থাকে আদালত তাকে বিরত রাখবে। এটা ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া আদালত কি করবে, কোনো পক্ষের অধিকার নির্ধারণ করে সেটা ডিক্লেয়ার করবে। আর সর্বশেষ রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করবে। তো এইটা আপনার নিজের ভাষায় ছোট্ট করে, আপনার লেখা যেমনই হোক, নিজের ভাষায় একটা হ্যান্ড নোট করেন, দেখবেন যে আগামী 6 মাস আপনি ভুলবেন না। আর 6 আর 7 কাজের কিছুই নাই। যে প্রিভেন্টিভ রিলিফ মানে হচ্ছে ইনজাংশন, আর 7 নাম্বার হচ্ছে যে আমাদের পেনাল ল এর ক্ষেত্রে ফৌজদারি মামলায়, ক্রিমিনাল মামলায় সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হয় না। আশা করি যে এই 7টা যদি আপনি 3-4 বার একটু নিজের মতো করে পড়েন, এখান থেকে ম্যাক্সিমাম একটা এমসিকিউ থাকবে, এর বেশি কিন্তু থাকবে না। 10 মার্কের মধ্যে এই অংশ থেকে একটা এমসিকিউ থাকবে। তো আপনি যদি একটু সময় দিতে পারেন, আপনি এটা কনফার্ম কিন্তু করে নিলেন। এখন আসি আমরা দ্বিতীয় অংশে। তো এইটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক রিলিফ শুরু হচ্ছে। এই টোটাল আমাদের 8 নাম্বার সেকশন থেকে নিয়ে আমরা 44 পর্যন্তই পাবো স্পেসিফিক রিলিফ। তো এর মধ্যে প্রথম অংশটা হচ্ছে আমাদের সম্পত্তি রিলেটেড। আর আপনি যদি অ্যাডভোকেট হন, আপনার কাছে মানুষ আসবে, গ্রাম বাংলায় যেখানেই থাকেন, যেহেতু নতুন অ্যাডভোকেট হয়েছেন, মানুষ আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসবে। তো এটা বইয়ের ভাষায় না পড়ে নিজের মতো করে বুঝেন যে একজন মানুষ আপনার কাছে আসলে তারে কি পরামর্শটা দিবেন। তো এইখানে 2টা সেকশন পড়লেই আপনার সারা জীবনের অ্যাডভোকেসির পরামর্শ দেওয়াটা আপনি বুঝে ফেললেন। নর্মালি যেটা হয়, যেমন ধরেন যে আপনি এগিয়ে একটা সম্পত্তি, এটার আপনার দখলে আছে, আপনার কাছে দলিলপত্র আছে, মালিকানা আছে। আরেকটা হইতে পারে আপনার দখলে তো আছে, আপনি ভাড়াটিয়া, আপনি 10 বছরের লিজ নিছেন, আপনি কিন্তু মালিক না। এই দুটাই হবে। একটাতে আপনি মালিক, আপনি দখলে আছেন, অথবা আপনারে বেদখল করছে। আরেকটাতে আপনি মালিকানা নাই,
কিন্তু আপনি সেটা ভাড়ায় হোক, ইজারায় হোক, অথবা অনুমতি সূত্রে দখলে আছেন। এখন ধরেন যে একজন আপনার কাছে মক্কেল আইসা বললো যে আমার কাছে দলিলপত্র সবই আছে, এখন এই সম্পত্তিটা তো আমার বাবার, আমার বেদখল করা হয়েছে, আমি এটার বিরুদ্ধে মামলা করতে চাই। তার মানে আপনি বুঝতে পারলেন ওই ব্যক্তি মালিকানা দাবি করতেছে, সে ওনারশিপ দাবি করতেছে, তার কাছে একটা টাইটেল আছে, একটা ডকুমেন্ট আছে, সে ইন টাইটেল বলে নিজেকে জাহির করতেছে। তো তাহলে যখনই কেউ ওনারশিপ চাবে, টাইটেল চাবে, আমরা জানি 8 ধারায় আমরা যাব। তাহলে আপনার মুখস্থ অলরেডি হয়ে গেল। তাইলে 8 ধারায় বলতেছে যে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। এইটার ভিতরে পড়লে কিছুই দেওয়া নাই। বেয়ার অ্যাক্টের মধ্যে বলা আছে যে আপনি দেওয়ানি কার্যবিধি মোতাবেক দখল উদ্ধার মামলা করে সম্পত্তি ফেরত পাইতে পারেন, এই একটা লাইনই বলা আছে, আর কিছু নাই। এখন আপনার যখন মক্কেলকে আপনি পরামর্শ দিবেন, শুধু 8 ধারা বলে তো লাভ হবে না। আপনারা বলতে হবে যে ভাই আপনি যদি মামলা করতে চান মামলা তো করে দিব, কিন্তু আমার আগে দেখতে হবে যে আপনি 12 বছরের মধ্যে মামলা করতে আসছেন কিনা। তাহলে গতকালকের ক্লাসটা স্মরণ করেন, আমরা তামাদি আইনে 2টা অনুচ্ছেদ কিন্তু পড়ছি, 144, 142। তারা জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি কি কোনো দিন দখলে গিয়েছিলেন একদিনের জন্য? যদি বলে হ্যাঁ আমি গিয়েছিলাম, তাইলে আপনি জানেন 142 আপনি ব্যবহার করবেন। আর সে যদি বলে না ভাই আমি দলিলপত্র দিয়ে মালিকানা পাওয়ার পর কোনোদিন সেখানে যাইতে পারি নাই, তাহলে 144 আপনি ব্যবহার করবেন। তার মানে বাস্তব একটা উদাহরণের সাথে আইনটাকে আপনি কানেক্ট করেন, তাইলে সারা জীবনে আপনি ভুলবেন না। তো এটা হয়ে গেল, আপনি আইনও ক্লিয়ার পাইলেন, তামাদিটাও ক্লিয়ার পাইলেন, ক্যালকুলেশন করলেন তামাদির সময়ের মধ্যে আছে। না থাকলে কি হবে, তামাদি আইনে 3 ধারা বলে যে মামলা খারিজ হবে, ডিসমিস হবে। তাহলে আপনি এটাও ক্লিয়ার হইলেন, আপনার মামলা ডিসমিস হবে না। এখন এই মামলা দায়ের করার জন্য খরচাপাতি তো লাগবে, আপনার তো ওই মক্কেলদের তো বলতে হবে যে আপনার এত টাকা পয়সা লাগবে, সরকারি কোর্ট ফি জমা দিতে হবে। তো এটা ক্যালকুলেশন কিভাবে করবেন, এটা তো আর আপনারা কেউ পড়াবে না, আপনার বেয়ার একটাও নাই, কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কিছু করার নাই। এখন এইটার জন্য নর্মালি আমাদের কোর্ট ফি একটা বলে যেটা, যে 2 প্রকারের কোর্ট ফি আছে। একটা হচ্ছে যদি টাকা পয়সা হয় তাহলে যত টাকা দাবি করবেন তার 2.5% হিসাবে, আর জায়গা জমি হইলে 2% হিসাবে। যেমন ধরেন যে এই সম্পত্তির মূল্য যদি আপনি হিসাব করেন 50 লাখ, আপনি হিসাব করলেন যে ক্যালকুলেশন করে বা মৌজা রেট দেখে বাজার মূল্য 50 লাখ, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন তার কত টাকা খরচ? জেনারেল নিয়ম হচ্ছে 50 লাখ হইলে আপনি প্রতি লাখে 2000, তার মানে 50 লাখের সম্পত্তির জন্য প্রায় 1 লাখ টাকা কোর্ট ফি দরকার। তো এইখানে কোর্ট ফি বলে যে না এত টাকা কোর্ট ফি দেওয়ার দরকার নাই, 2% হিসাবে আমরা নিব, তবে একটা হায়ার, একটা ম্যাক্সিমাম আমরা ঠিক করে দিলাম, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 40,000। তাহলে এইটা মনে রাখবেন, 2% হিসাবে আপনি ক্যালকুলেশন করবেন, করতে করতে 40,000 গেলে থেমে যাবেন, যে ম্যাক্সিমাম 40,000ই দিতে হবে, এর বেশি দেওয়া লাগবে না। আর কোর্ট ফি আইনে একটা কথা আছে, যেইটুকু আপনি 2% হিসাবে বের করবেন ওইটার আবার 15% নেবেন। এই হইল টোটাল আপনার কোর্ট ফি, এখানে 40,000 প্লাস এখানে 15% নিলে আসবে 6,000। টোটাল একটা দেওয়ানি মামলা, জায়গা জমির মামলা, চুক্তি প্রবল মামলা, দলিল সংশোধন মামলা, দলিল বাতিল মামলা, চুক্তি রদ মামলার কোর্ট ফি ম্যাক্সিমাম 46,000 টাকা হইতে পারে, এর বেশি না। তাইলে আপনার যতগুলো প্রতিকার আমরা পড়ব, দলিল সংশোধন, দলিল বাতিল, চুক্তি প্রবল, চুক্তি বাতিল, সবগুলোর জন্য এই খরচ। তাহলে ক্যালকুলেশনটা আরেকবার নিজের মতো করে মনে রাখেন যে 2% হিসাবে ম্যাক্সিমাম 40,000, আর ওই 40,000-এর 15% টোটাল হচ্ছে 46,000 টাকা যদি জায়গা জমি হয়। আর যদি কেউ ধরেন যে মানহানির মামলা করতে চায়, বাংলাদেশে দেখবেন যে কথায় কথায় মানুষ করে মানহানির মামলা, মামলাটা সে করে পেনাল কোডের সেই 499 যে মানহানি সে অনুযায়ী ফৌজদারি মামলা, কিন্তু পত্রিকায় আসে দেখবেন যে 500 কোটি টাকার মানহানির মামলা করছে। তো নর্মালি ফৌজদারি মামলায় আপনি মানহানির মামলা করে টাকা তো পাবেন না, তো অযথা 500 কোটি বলে 1 কোটি আর 100 কোটি কোনো কথা না। দেওয়ানি 500 কোটির মামলা করতে গেলে তারে কোর্ট ফি দিতে হবে কত, 57,000 টাকা। তাহলে টাকার মামলা হইলে 2.5% করে 50,000, এরপরে তার মোটামুটি আমাদের 15%, মানে 57,500 টাকা হবে আপনার কোর্ট ফি। এখন এই যে ক্যালকুলেশনটা আমরা সহজে বলে দিলাম, এইটা আপনি পাবেন কোথায়? এটা কোর্ট ফি অ্যাক্টের অধীনে আপনি পাবেন, চাইলে আপনি গিয়ে পড়তে পারেন। তবে এই সেকশনটার সাথে আপনার নিজের মতো করে আপনি এইটুকু লিখে রাখেন, এটা আপনার সারা জীবনে কাজে আসবে, ভাইভাতে কাজে আসবে, লিখিত পরীক্ষাও কাজে আসবে। কারণ লিখিত পরীক্ষা আপনারে দিবে যে ধরেন যে একটা 20 লক্ষ টাকার মামলা, এটার একটা মুসাবিদা তৈরি করেন। এখন আপনি যদি নাই জানেন
মামলার ভ্যালুয়েশন কিভাবে হচ্ছে, কত টাকার মামলা কোন আদালতে দায়ের করবেন, আপনি কিন্তু ভুল করবেন। আপনি লিখে রাখবেন যে সিনিয়র জজ, সিভিল জজ, না যুগ্ম দায়রা যুগ্ম জেলা জজ, কোনটা আপনি লিখবেন। তো এই জন্য এই ছোটখাটো জিনিসটা আপনার মনে রাখতে হবে। তার মানে ৮ ধারা যদিও সুনির্দিষ্ট প্রতিকার আইনে ১ লাইন, কিন্তু এইটা আপনি ভালো করে পড়তে গেলে এটাই আধা ঘন্টার পড়া। তাহলে আমরা যতটুকু পড়ব, যদি কেউ মালিকানা দাবি করে, দলিল থাকে, ইনটাইটেল হয়, দখল উদ্ধার করতে চায়, তাইলে ৮ ধারার অধীনে আপনি অধিকার পান, পদ্ধতি বর্ণনা করে আমাদের দেওয়ানি কার্যবিধি। আর তামাদি আইন বলে যে আপনি কি করবেন, ১৪২-এ ১২ বছরে, ১৪৪-এ ১২ বছরে আপনি মামলাটা দায়ের করবেন। কোর্ট ফি আইন বলে এত টাকা কোর্ট ফি দিবেন। আর আমাদের দেওয়ানি আদালত বলে যে কোন বিচারকের কাছে মামলাটা দায়ের করবেন। তো এইটা হচ্ছে আমাদের ৮ ধারার টোটাল জিনিসটা। এই কয়টা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি দেওয়ানি বা সুনির্দিষ্ট প্রতিকার আইন যত ক্রিয়েটিভ প্রশ্ন হোক আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন, কারণ আপনি মূল থিমটাই জানেন। এর বাইরে প্রশ্ন বানানোর মতো কোনো প্রশ্নই নেই। তো এই জন্য আপনি একটু চিন্তা করেন যে সহজ ভাষায় নিজের মতো করে বুঝে আরেকজনকে বুঝাইতে পারবেন কিনা, একটা মক্কেলকে উপদেশ দিতে পারবেন কিনা। আশা করি যে এই আজকের ক্লাসটা করার পরে আপনার কাছে কেউ দখল উদ্ধারের মামলা করার পরামর্শ চাইলে আপনি নিজেই দিতে পারবেন, কারো কাছে যাওয়ার কিন্তু দরকার নাই। এখন আসি যে আপনি ছিলেন ভাড়াটিয়া, এখন আপনারে বেদখল করছে, বা ১০ বছরে একটা পুকুর লিজ নিছেন, ১ বছর পরে আপনারে উচ্ছেদ করে দিয়েছে। যে কোনো একটা জায়গায় আপনি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকারী দখলে রাখার। এখন ওই মালিক নিজে এসে অথবা অন্য কোনো ব্যক্তি যদি আপনারে বেদখল করে দেয়, আপনি করবেন কি? ৮ ধারা তো আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনি মালিক না। তাহলে ৯ ধারা বলতেছে যে সুড ফর ডিসপোজিশন অফ ইমুভেবল প্রপার্টি, যদি একটা স্থাবর সম্পত্তি থেকে আপনাকে বেদখল করে, আর যেখানে আপনার মালিকানা নাই, আপনি শুধু দখল বজায় রাখতে চান, আপনার জন্য ৯ ধারা। এখন এই ৯ ধারাটা অনেক বড় সড়ো বিস্তারিত বিবরণ দেওয়া আছে আমাদের বেয়ার অ্যাক্টের মধ্যে, কিন্তু মূল কথাটা হচ্ছে বেআইনি ভাবে, এই শব্দটা মনে রাখবেন, আনলফুল, ইল্লিগালি, আইনের বাইরে গিয়ে, মানে বেআইনি ভাবে, মানে আদালতের আদেশ ছাড়া, আইনি কর্তৃত্ব ছাড়া। তাইলে ১ নম্বর হচ্ছে আইনগত পরিসীমার বাইরে গিয়ে, লিগাল কোনো প্রকার অথরিটি ছাড়া। ২ নম্বর হচ্ছে আপনার সম্মতি ছাড়া। তাহলে দুইটাই আমাদের মূল উপাদান। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া। ২ নম্বর হচ্ছে যে আপনার বিনা অনুমতিতে। যদি আপনারে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করে, তাইলে আপনি কি করতে পারবেন, এই ৬ মাসের মধ্যে মামলা দায়ের করে দখলে ফেরত যেতে পারবেন। এখন এই ৬ মাস কে বলে? এটা তামাদি আইনে বলে, আমরা গত ক্লাসে পড়েছি ৩ নম্বর অনুচ্ছেদ। তাহলে দেখেন, এইটাও আপনি সাথে সাথে মনে করে নেন যে ৬ মাসের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। এখন এইটার ভিতরে আরো কিছু কথা বলা আছে যে সরকারের বিরুদ্ধে, এই সরকার যদি আপনারে সরকারি সম্পত্তিতে ছিলেন, সরকার আপনাদের লিজ দিছিল, সরকার আপনারা উচ্ছেদ করছে, ৯ ধারায় মামলা করা যাবে না। তাহলে ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। এরপরে যেটা হচ্ছে যে এই ধারায় আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে মূল মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবেন, মানে যিনি প্রকৃত মালিক, যিনি, যার কাছ থেকে আপনি লিজ নিছেন, ইজারা নিছেন, ভাড়া নিছেন, চুক্তি করছেন, সেও যদি আপনার বেদখল করে, তারপরেও আপনি চাইতে পারবেন, কারণ আপনি নির্দিষ্ট সময় দখলে রাখার অধিকারী। আর সময় শেষ হওয়ার আগে মূল মালিকেরও ক্ষমতা নেই। যেমন আপনি ১ মাসের জন্য ধরলাম যে একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, তো ১৫ দিন পরে আপনারা কি ওই বাড়ির মালিক উচ্ছেদ করতে পারে? জীবনেও পারবে না, কারণ আরো ১৫ দিন বৈধভাবে আপনি এটা দখলে রাখার অধিকারী। তো আপনি ওই মূল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। তো এই জন্য যেটা হচ্ছে যে আপনি মূল মালিকের বিরুদ্ধেও, মানে যার প্রকৃত টাইটেল আছে, যে ইনটাইটেল, তার বিরুদ্ধেও এই ধারায় মামলা করা সম্ভব। আর এই ধারার যে ডিক্রিটা আসবে, এটার বিরুদ্ধে কোনো আপিল চলবে না, এটার বিরুদ্ধে কোনো রিভিউ চলবে না। তো বলবেন যে ভাই কেন আপিল চলবে না, কেন রিভিউ চলবে না? এটা নিজেকে প্রশ্ন করেন যে কেন তারা এই কথাটা বললো। মূলত যে ভাই, এখানে তো আপনি জাস্ট বৈধভাবে যতদিন থাকার দরকার অতদিনই দাবি করতেছেন, সময় শেষ হইলে আপনি চলে যাবেন। তো এখানে আপিল করে লাভটা কি, রিভিউ করে লাভটা কি? আপনি ১ মাসের বাড়ি ভাড়া নিয়েছেন, ১৫ দিনে উচ্ছেদ করছে, আপনি আর ১৫ দিন চাবেন? তো এখানে আর এই জন্য ৯ ধারা ডিক্রিটারে আমরা বলতে পারি যে এগুলো সামারি ট্রায়ালের, মানে সংক্ষিপ্ত বিচারের মতো, যে এই জন্য এর বিরুদ্ধে কোনো আপিল নেই, এর বিরুদ্ধে রিভিউ নাই। এখন পরীক্ষায় আর একটু বিশ্লেষণ ধর্মী আছে যে আপিলও নাই, রিভিউ নাই, তাহলে প্রতিকার কি? মাঝে মধ্যে আপনারা দিবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৯ ধারা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি।
তো তাইলে আমরা যেখানে আপিল নাই, যেখানে রিভিউ নাই, সেখানে আমরা রিভিশন করব। তো এই রিভিশন শব্দটা আপনি আপনার বেয়ার অ্যাক্টে বা বইয়ে সাইডে লিখে রাখেন যে 9 ধারা আপিলও নাই, রিভিউও নাই, করতে পারবো কি রিভিশন। এখন আরেকটু জেনে নেন, এই রিভিশন আপনি জেলা জজ আদালতে করতে পারবেন না, এই রিভিশন হাইকোর্টে করতে হবে। এর কারণটা কি? যখন আমরা সিপিসি পড়ব 115তে বলে যেই ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, ওই ডিক্রির বিরুদ্ধে রিভিশন সবসময় হাইকোর্টে করতে হয়। এইটা আরেকটা এমসিকিউ আপনার। তাহলে 9 নম্বর ধারাটা অনেকগুলা জিনিসের সমষ্টি। 9 নম্বর ধারাটা কিন্তু এত সহজ না। তাহলে 1 নম্বর আপনি বুঝবেন, 9 নম্বরে কোনো ব্যক্তি মালিকানা দাবি করবে না, ব্যক্তি শুধু দখলে রাখতে চাবে, মূল মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে, সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। 9 নম্বর ধারায় কেউ যদি মামলা দায়ের করে ডিক্রি পায়, ওই ডিক্রির বিরুদ্ধে আপিলও চলবে না, রিভিউ চলবে না। চাইলে ব্যক্তি রিভিশন দায়ের করতে পারে, তাও সেটা করতে হবে হাইকোর্টে গিয়ে। তো এই পর্যন্ত হচ্ছে টোটাল আমাদের পড়াশোনা। আর এইখানে মামলা দায়েরের কোর্ট ফিটা একটু ভেজাল আছে। বাজারে প্রচলিত আপনার কাছেও দেখবেন যত বই আছে লেখা আছে যে মূল্য অনুপাতে কোর্ট ফির 50% বা অর্ধেক। তো যদিও এই জিনিসটা আপনার সঠিক না, তারপরেও যদি আপনার এমসিকিউতে যদি ভুল করেও চলে আসে যে 9 ধারার মামলা করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, 4টা অপশন থাকতে পারে, মূল্য অনুপাতে, মূল্য অনুপাতের অর্ধেক, অথবা আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিতে পারে। ওই অ্যামাউন্টটা হচ্ছে 8,625 টাকা। এটা কোর্ট ফি অ্যাক্টের মধ্যে পৃথক করে একটা কলাম দেওয়া আছে যে 9 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করার কোর্ট ফি কিভাবে ক্যালকুলেশন করব, 1870 সালের কোর্ট ফি অ্যাক্টে দেওয়া আছে। অতএব মূল্য অনুপাতে অর্ধেক যেটা আপনার বইয়ে লেখা আছে এটা আপনি ক্রস রাখেন, কিন্তু তারপরেও মাথায় রাখবেন যে এমসিকিউর অপশনে কি আছে। যদি এমসিকিউর অপশনে যদি আপনার মূল্য অনুপাতে 50% অথবা আপনার ফিক্সড অ্যামাউন্টটা দেওয়া থাকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু ওই ফিক্সড অ্যামাউন্টটাই, 8,625 টাকা। এটাই মনে রাখবেন। তো এইটা হচ্ছে আমাদের 9 ধারার বিস্তারিত। তাহলে 8 এবং 9 এই দুটা ধারার উপর নিজের করে একটু সময় দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এখন আসি আমরা 10 এবং 11। 10 নাম্বারটা কিছুই না, 10 নাম্বারে একই কথা বলে যদি কোনো মুভেবল প্রপার্টি যদি কেউ নিয়ে যায়, দখল উদ্ধার করতে চান, তাহলে 10 ধারার অধীনে মামলা করতে পারবেন, এতটুকুই, আর কিছু না। 8 ধারা যেমন বলছে ইমুভেবল, 10 ধারা বলে মুভেবল, আর কিছুই না। যেমন আপনার ঘড়িটা, মোবাইলটা, গাড়িটা, মোটরসাইকেল কেউ নিয়ে গেলেও দিচ্ছে না, আপনি চাইলে 10 ধারার অধীনে মামলা করতে পারেন। এখন এইখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটু ব্যাখ্যা দেওয়া আছে 10 ধারার জন্য, এটা একটু চাইলে মনে রাখতে পারেন। এখন ধরেন যে যেটা হইলো, আপনার পাশের বাড়ির মালিক, সে ধরলাম যে একটা জামি গয়নাপাতি বা কিছু আপনার কাছে রেখে গেল যে আমি গ্রামে যাচ্ছি ঈদ করার জন্য, নববর্ষ করার জন্য, আসে আপনার কাছ থেকে গয়নাপাতিগুলো নিব। এখন আপনার কাছে রেখে গেছে, আপনার কাছ থেকে আইসে আপনার বোন বেড়াইতে আসছে, সে কোথাও বিয়ে শাদী খাওয়ার জন্য জিনিসগুলা নিছে, নিয়ে আপনাকে আর দিচ্ছে না, আপনার বোনই এখন আপনাকে দিচ্ছে না। জিনিসগুলা কিন্তু আপনার না, ধরলাম যে এ নামক ব্যক্তির। এখন এগুলো উদ্ধার করার জন্য চাইলে তো এই মামলা করতে পারে, কিন্তু আপনার কাছে যেহেতু ছিল, আপনি একজন ট্রাস্টি ছিলেন, আপনিও মামলা করতে পারবেন দখল উদ্ধার করার জন্য। তাহলে 1 নম্বর কি হচ্ছে, যিনি যার কাছে জিনিসটা জমা ছিল ট্রাস্টি হিসাবে, সে সেটা দখল উদ্ধার মামলা করতে পারবে। আর 2 নম্বরে যেটা এখানে বলতেছে সেটা হচ্ছে যে টেম্পারারি যদি কেউ অধিকারী হয়, কেমন, যেমন ধরেন যে আপনার একটা আইফোন আছে, একটু খারাপ হয়েছে, আপনি যে কোনো দোকানে দিয়েছেন এটা ঠিক করার জন্য। এখন ওই দোকানদারের কাছ থেকে অন্য কেউ নিয়ে গেছে, তো ওই দোকানদারে টেম্পারারি আপনি একটা কাজের জন্য দিচ্ছেন, এখন সেও মামলা দায়ের করতে পারবে ওইটা উদ্ধার করার জন্য। এই 10 নম্বরে এই দুইটা ব্যাখ্যাই দেওয়া আছে, আর কিছু আমাদের দরকার নেই। তাহলে আমরা মুভেবল প্রপার্টি হইলে 10 ধারায় মামলা করব, ইমুভেবল হইলে 8 ধারায় করব। এরপরে 11 নম্বর সেকশনটা গতবার সম্ভবত এমসিকিউ ছিল, এবার তো আসবে না, তারপরে আমাদের একটু ডিটেইলে পড়া দরকার। আমরা একটা জিনিস মনে রাখবেন, আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে যদি আপনার কোনো স্থাবর সম্পত্তি হয়, মানে জায়গা জমি হয়, এই জায়গা জমির বিপরীতে টাকা পয়সা যদি দেওয়া হয়, এটা যথাযথ প্রতিকার না, এটা অ্যাডিকুয়েট রিলিফ না। আর যদি সেটা আমাদের অস্থাবর হয়, কোনো মুভেবল প্রপার্টি হয়, ওইটার বিপরীতে টাকা পয়সা ক্ষতিপূরণ দিলে এটা যথাযথ। ধরেন আপনি নতুন একটা আইফোন কিনে আনছেন, রাস্তায় আপনার সাথে দেখা হইলো, আমি আইফোনটা নিয়েছি, আপনারা দিচ্ছি না, বললাম যে ভাই টাকা নিয়ে নাও, তুমি আরেকটা কিনো।
তো এই আপনি যদি আদালতেও যান, আদালতে একই কথা বলবে যে ভাই টাকা দিছে, তুমি আরেকটা নিয়ে নাও, অযথা ভেজাল করার কোনো দরকার নাই। কিন্তু এখন আপনি যেটা বলতেছেন, বা আপনি হয়তো 5 দিন আগে মোবাইলটা কিনছেন, ওই 5 দিনে আপনার ওই মোবাইলে আপনার যাবতীয় ছবি আছে, নানা প্রকার ডকুমেন্ট আছে, ইমেল আছে, আইডি পাসওয়ার্ড আছে, অসংখ্য কিছু আছে, যেইগুলা টাকা পয়সা দিয়ে সম্ভব না। আপনার অনেক স্মৃতি আছে, অনেক কিছু থাকতে পারে। তো তখন যদি আপনি আদালতে যান, আদালতে যদি আপনি এই 4টা অবস্থার কোনো একটা অবস্থা তুলে ধরতে পারেন মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, যে আমার ওই জিনিসটাই লাগবে, তো আদালত বলবে ঠিক আছে, আপনি কোন অবস্থার মধ্যে পড়েন, আমার একটু প্রমাণ করেন। তাহলে 1 নম্বরে আপনাকে দেখাইতে হবে আপনি জিনিসটা যার কাছে রাখছেন, বা যে আপনার কাছ থেকে জিনিসটা নিছে, সে আপনার একজন ট্রাস্টি, অথবা সে আপনার এজেন্ট হিসাবে আপনার জিনিসটা রাখছেন, এখন সে দিচ্ছে না। তো আদালত তখন তারে বলবে যে ভাই আপনাকে জিনিসটা দিয়ে দিতে হবে, কারণ আপনি তার একজন ট্রাস্টি ছিলেন, আস্থাভাজন ছিলেন, অথবা তার এজেন্ট। আপনি এটা প্রমাণ করতে পারলেন না। তো আদালত বলতেছে ঠিক আছে, তাহলে আপনি এইটা অন্তত প্রমাণ করেন যে আপনারা যে আমরা টাকা পয়সা দিতে চাচ্ছি, টাকা পয়সা দিলে কিভাবে আপনার এটা যথাযথ প্রতিকার হবে না। আপনি যে বলতেছেন যে নট অ্যাডিকুয়েট রিলিফ, এখন আপনি যদি বলেন যে মোবাইলটা কেনার পরে সেখানে আমাদের বিয়ে শাদী হয়েছে, ছবি আছে, ইমেল আছে, আইডি আছে, পাসওয়ার্ড আছে, অসংখ্য পুরাতন স্মৃতি আছে, এগুলো আমি টাকা পয়সার বিপরীতে পাবো না। তো আদালত বলল যে কথাটা কিন্তু ঠিক, আপনার জন্মদিন, আপনার বিয়ে শাদী, আপনার বিশেষ ক্ষণের ছবি, সেটা আপনার জন্য কোটি টাকা, অন্য এটা তো আমরা নির্ধারণ করতে পারবো না। তো এই তখন আদালত বলবে ঠিক আছে, আপনার মোবাইলটা আপনি পাবেন। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হবে যে আমার জিনিসের পরিবর্তে টাকা দিলে এটা আমার যথাযথ ক্ষতিপূরণ হবে না, নট অ্যাডিকুয়েট রিলি। অথবা আপনি প্রমাণ করেন যে ওই জিনিসটার বিপরীতে টাকা দেওয়া হইলে আসলে যেই জিনিসটা তার কাছে আসছে এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, খুবই একটা কঠিন জিনিস, যে কত টাকা আপনার ক্ষতি হচ্ছে, আপনি সে যে আপনার ক্ষতিপূরণ দিবে, কত টাকা ক্ষতি হচ্ছে এটা নির্ধারণ করাটাই অসম্ভব। কেমন হইতে পারে? এখন যেমন ধরেন যে যদি আমরা বলি নানা প্রকার কাজে, আপনার মায়ের আপনার একটা খুব সুন্দর স্বর্ণের চেইন আছে, কথার কথা, এখন এইটা বাজারে স্বর্ণ আপনি চাইলে এরকম একটা ডিজাইনে বানাইতে পারবেন, কিন্তু আপনার যে ইমোশন আছে মায়ের সাথে, যে জিনিসটা আমার মায়ের, জিনিসটা আমার বাবার, এই ইমোশনটা তো আসলে কত টাকা দিয়ে আমরা ঠিক করব? এটা তো টাকা পয়সা দিয়ে কত টাকা ক্ষতি হচ্ছে এটা ঠিক করা সম্ভব না। তার মানে এমন একটা জিনিস যেটা প্রকৃত অর্থে আপনার কত ক্ষতি হইলো এটা নির্ধারণ করাই সম্ভব না। তখন আদালত তারে বলবে যে না বাবা, তার চেইনটা তাকে দিয়ে দাও, তার মোবাইলটা তাকে দিয়ে দাও, কারণ এটার সাথে তার ইমোশন জড়িত আছে, ক্ষতিপূরণ আমি ক্যালকুলেশন করতে পারবো না। অথবা আপনি এগুলো একটাও প্রমাণ করতে পারলেন না, তাইলে আপনি দেখান যে এই ব্যক্তি যে আপনার জিনিসটা নিয়ে গেছে, এটা যার কাছে আছে, সে অন্যায়ভাবে নিয়ে গেছে, সে ইল্লিগালি আপনার কাছ থেকে নিয়ে গেছে, ধরলাম যে চুরি করে নিয়ে গেছে, তাহলে আপনি জিনিসটা পাবেন। তাহলে 11 ধারার মূল সারমর্মটা হচ্ছে যে আমরা যদি কোনো মুভেবল প্রপার্টির মামলা করি আর যদি ওই জিনিসটাই চাই, তাইলে 11 ধারার এই 4টা কন্ডিশনের কোনো একটা কন্ডিশন আদালতে যদি প্রমাণে ব্যর্থ হই, আমরা জিনিসটা পাবো না। আর আইনের ভাষা এটারে বলে যে স্পেসিফিক ডেলিভারি অফ প্রপার্টি মুভেবল, মানে হচ্ছে যে যিনি ওই সম্পত্তিটার মালিক না, কিন্তু তার কাছে একটা সম্পত্তি আছে, তো তার দায়িত্ব হচ্ছে যিনি সম্পত্তিটার ইমিডিয়েট দখল লাভের অধিকারী তার বরাবর দিয়ে দেওয়া। আপনার কাছে ধরলাম যে আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি ওই মোবাইলটার মালিক না, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, লাইবিলিটি হচ্ছে এইটা যার দখলে রাখার অধিকারী, মালিক কিন্তু না। আইন বলতেছে যিনি ইমিডিয়েট দখল লাভের অধিকারী তার বরাবর হস্তান্তর করে দেওয়াই হচ্ছে আপনার দায়িত্ব। এই টোটাল আমাদের 11টা সেকশন আজকের আলোচনায় থাকলো। আশা করি যদি আপনি 11টা সেকশনকে নিজের ভাষায় একটু বোঝার চেষ্টা করেন, এখানে অতটা জটিল কিন্তু কিছু নাই, জাস্ট 5 নাম্বার সেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর 8 এবং 9 এই 3টা সেকশন পড়লেই আপনার জন্য যথেষ্ট। বাকিগুলা জাস্ট সময় ছিল বলে আমরা পড়লাম, না হলে ফাইনালি শুধু 5 নাম্বার সেকশনটা আপনি পড়বেন, 8 নাম্বারটা পড়বেন, আর 9 নাম্বারটা। এই 3টা সেকশন যদি আপনার কন্ট্রোল থাকে, আপনি যেই প্রকারেরই এমসিকিউ আসুক আপনি অ্যান্সারটা কিন্তু করতে পারবেন। তো আগামী ক্লাসে আমরা যেটা দেখব 12 থেকে আমাদের 30 পর্যন্ত চুক্তি প্রবল রিলেটেড যত কিছু আছে সেটা দেখার চেষ্টা করব। যদি প্রশ্ন থাকে বলতে পারেন।